3 দিন আগে জামাত একটা কথা বলছে যে কোনো কারণে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রয়োজনে তারা আওয়ামী লীগকে আইনা আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবে। এটা জামাতের আমিরের বক্তব্য 3 দিন আগে। এখন কিছু কিছু শোনা যাচ্ছে যে না, ডাক্তার ইউনূস হতে ইলেকশন হবে, ভোটও হবে, তবে জিতাই দিবে সম্ভবত জামাত এনসিপির লোকজনগুলারে, যে এদেরই জিতাই দিয়ে এরাই সরকার গঠন করবে, এরাই মন্ত্রী হবে, এরাই এমপি হবে। বিএনপি কলাটারে ছুইলা দিছ কেন, এই অবস্থায় থেকে যেতারে। এই এক। আর দ্বিতীয়ত এমনও হইতে পারে যে যদি সবকিছু মানে যে আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে যে মানে নাই, ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না বা এই হচ্ছে না, এই ডাক্তার ইউনূস নিয়ে সমস্যা, আবার যেহেতু চায়না থেকে অস্ত্র কিনা, যেটা আপনার গতকালকার প্রোগ্রামও বলছিলাম আমরা যে এই চায়না থেকে যে বিমান, যুদ্ধ বিমান কেনার প্রস্তাব, এইটা কিন্তু আবার ভালো চোখে দেখছে না কে? আমেরিকা। এখন আপনি হয়তো বলতে পারেন ভাই এটা তো চায়না থেকে কিনতেছে, পাকিস্তান থেকে কিনতেছে। হ্যাঁ, কথা ঠিক আছে, পাকিস্তান থেকে কিনতেছে, কিন্তু টোটাল প্রযুক্তি সবকিছু কিন্তু চায়না। তার মানে আপনার পাকিস্তান থেকে কিনলেও চায়না হইয়া পাকিস্তানে আসতে হবে, চায়না থেকে আবার পাকিস্তান আনবে, তাহলে লাভটা যাইতেছে কিন্তু চায়নার কাঁধে। তো এগুলা নিয়ে আসলে একটা টেনশন আছে, যার কারণে আপনি দেখেন গত 1.5 মাস ধরে ডাক্তার ইউনূস সম্বন্ধে কোনো কথাবার্তা নাই, সব জায়গায় এই আমাদের এনএসএ খলিল। এখন আবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের ন্যাশনাল এনএসএ খলিল, ওনার সাথে ভারতের সম্পর্ক খুব ভালো, জয়শঙ্কর, নরেন্দ্র মোদী সবাই ওনাকে ভালোভাবেই জানে, খুব ভালো। আবার ওনার সাথে আমেরিকার সম্পর্ক ভালো। এখন আমার কাছে যেটা সন্দেহ কি জানেন, যদি ইনকেস কোনো উল্টাপাল্টা হয়, কারণ এর আগেও দেখছি আমরা একটা সরকার ক্ষমতায় আছে কিন্তু ওই সরকার সরে যায় অন্য সরকার এসে তত্ত্বাবধায়ক করছে, সেরকম হইলে কোনো আমেরিকার ইন্টারেস্ট এই খলিলকেই তত্ত্বাবধায়কের প্রধান কইরা কিছু একটা করার কিনা। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের প্রক্রিয়া স্বচ্ছ না অস্বচ্ছ সেটা তো বাংলাদেশের জনগণ বলবে, সরকার বলবে। চুক্তি তো নির্বাচিত সরকার করতে পারে, তুমি আইনে একটা পুতুল সরকার বসাই দিয়া সব নিয়ে যাবে, এরকম তো হয় না। আবার তুমি কেন আগ বাড়াইয়া বলতে হবে? তো সবকিছু মিলে আমার যেটা সন্দেহ হইতেছে যে এমনও হইতে পারে, দেখেন এটা কিন্তু 100% ক্লিয়ার না, বা কেউ কালকে আমারও বললেন না যে ভাই আপনার কথা তো মিললো না, না আমার সন্দেহ, আমার চিন্তা যে আমার মনে হয় এই সরকার হয়তো ফালাই দিতে পারে, ডাক্তার ইউনূসকে সরাই দিতে পারে, সেফ এক্সিট নিয়ে এসে তার মতো চলে গেল, এনএসএ খলিলুর রহমান রায়না নতুন করে বসাইতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু ইন্ডিয়ার সাথেও সম্পর্ক ভালো খলিলের, আমেরিকার সাথেও সম্পর্ক ভালো খলিলের, সুতরাং এই একটা জিনিস হইতে পারে, এইটার একটা সম্ভাবনা আমি দেখি। আর এমনি তো যে আমেরিকা থেকে এই চায়না থেকে যাতে অস্ত্রটা না কিনে, এইটার যেমন একটা আছে না, তার মানে কি আপনি যেটা বলতে চাচ্ছেন তার মানে কি ভোট হচ্ছে না এরকম কিছু? ভোট না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ভোটটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন? তার কারণ হচ্ছে আপনি দেখেন ভোটের আগ থেকে শুরু হয়েছে, ওই তফসিল ঘোষণার পরদিন চিটাঙে মরলো, এরপরে চিটাঙে আরো 6 জন মারা গেল, এরপরে ঢাকাতে হাদিকে মাইরা ফেলাইলো, গত 2 দিন আগে বিএনপির স্বেচ্ছাসেবক দলের আরেক নেতাকে মেরে ফেলা হইল। পরিস্থিতি কিন্তু খারাপ করে রাখছে। ওইদিকে আবার এই যে খেলার রাজনীতি নিয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্ক আরো উতরে গেল। এবং আপনার সবচেয়ে একটা জিনিস জানেন, চালের উপর চাল হইতে পারে। আমরা সবসময় সবকিছু সোজা পথে না ভাবে একটু টেরা পথে ভাবেন না। মুস্তাফিজকে ভারতীয় একটা রাজ্যের একটা দলে ওকে নিছে, প্লেয়ার হিসাবে নিল, জাস্ট এইভাবে চিন্তা, প্লেয়ার হিসাবে নিল। নেওয়ার পরে 4 দিন পরে ঠিক আছে ওই রাজ্যের লোকজন খেপে গেল, সরকারও বললো যে ভাই ভেজালের দরকার না, তোমরা এরা বাইর করে দাও, ঠিক আছে না, বের করে দিলাম আমরা। এতে আমার দেশের সাথে কি শত্রুতা হইল এর ব্যাপারটা নিয়ে, যে ইন্ডিয়ার সাথে এইসব গন্ডগোল চলতেছে, কিন্তু খলিল উভয় পক্ষের পছন্দ, মনে রাখেন। আমেরিকা যা চায় বাংলাদেশ থেকে, সে আমেরিকান স্বার্থ রক্ষা করতে, যেমন খলিল আবার ইন্ডিয়ার সাথে যাতে কোনো গ্যাদারিং না হয়, কোনো কিছু না হয়, ইন্ডিয়ার সাথেও মোটামুটি লেভেল প্লেইং ফিল্ড চালায় যাচ্ছে খলিল। সুতরাং সন্দেহটা ওই জায়গায় যে নাকি দেখেন যে নেক্সট আপনার এই 1 মাসের ভেতরে নেক্সট তত্ত্বাবধায়ক প্রধান খলিল হয়ে আসে কিনা। কারণ এখন আর বলে না যে আপনি যাইয়া ওই ডাক্তার ইউনূসকে বুঝান, সরাসরি বলেন যে খলিল সাহেব আপনি এটা করেন। আপনি একটু সবাই একটু মিলাই দেখেন, একটু ভাইবা দেখেন। কথাটা আমার কাছে মনে হচ্ছে যে কি এটা, যে ইলেকশন না হওয়ার সম্ভাবনা 99%,
এবং হয়তো আমেরিকা যাই না গেছে যে ডাক্তার ইউনূস সাহেব পাকিস্তান আর তুরস্কের পাল্লায় পড়া জামাত এনসিপিরে জিতাবে ইলেকশনে, যে জিতবে জিতুক, জামাত এনসিপিরে ডিক্লার দিবে, কারো কিছু করার আছে? আসবো আপনার 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 কথা শুনবো। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আসি, একটু জানতে চাই, সেটা হচ্ছে আলোচনা একটু মিডিল ইস্টের দিকে যাচ্ছি। বলা হচ্ছে জনতার জোয়ারে কাঁপছে তেহরানের মসনদ, গুড়িয়ে দেয়া হলো সোলাইমানির ভাস্কর্য। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিক্ষোভকারীদের আগুন, সরকার বিরোধী আন্দোলন তীব্র, ইন্টারনেট বন্ধ। বিক্ষোভকারীরা অন্য কোনো দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের রাস্তা নষ্ট করছে বললেন খামেনি। এই হচ্ছে ইরানের বর্তমান পরিস্থিতি। রাশেদ হায়দার ভাই, শেষ পর্যন্ত কি ভেনেজুয়েলার মতো পরিস্থিতি ইরানেও হচ্ছে বলে মনে হয় আপনার, নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি হচ্ছে, নাকি লিবিয়ার মতো, নাকি ইরাকের মতো, কি হতে চলেছে? সর্বপ্রথম কথা হচ্ছে মাসুদ ভাই, এখন এই আসলে এটা তো বিশাল আলোচনার বিষয়। ইরান পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে এটা আপনার 4 দিনও শেষ হবে না এই আলোচনা। না, আমরা 10 মিনিটের ভিতরেই করেন, 5-10 মিনিটের আলোচনাটা আমি বললাম 4 দিনও শেষ করতে পারবো না। ছোট্ট করে কয়েকটা কথা একটু স্মরণ করায় দিই। সম্ভবত 1977-এ বা 79-তে এই যে ইসলামিক রেভলিউশন বা এই বিপ্লবের কথা বলা হয়েছে, ওই সময় খামেনি ছিল ফ্রান্সে, উনি ফ্রান্স থেকে গেছেন। এরপরে এর পরবর্তী 7-8-10 বছর কেউ যদি শাহ পরিবারের কথা যদি কেউ মুখে উচ্চারণ করছে, তাদেরকে আইনে লটকায়া ফাঁসি দিয়া দিছে, সোজা লটকায়া ফাঁসি, শাহ পরিবারের কথা বলার সাথে। তার মানে অবস্থানটা কিরকম জানেন? ঠিক আজকের দিনে বাংলাদেশের যেমন আওয়ামী লীগ কইলে মাইরা আগে ঢুকাই দিতেছে জেলে 72 ঘন্টার ভিতরে। হায়দার ভাই যেটা বলছেন ইরানের অর্থনীতি, সেটা তো এই যে ঝামেলাগুলোর কথা বলছেন, যে ঝামেলা চলছে বিশ্বের অনেক দেশের সাথে, বিশেষ করে আমেরিকার কথাই আমি বলবো, এবং পশ্চিমা কিছু দেশ, অনেকগুলো আমেরিকান নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, তেলের উপরে নিষেধাজ্ঞা, নানা ধরনের নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি কিন্তু চরমভাবে জর্জরিত। এর ইফেক্টটা তো জনগণের উপরে যাইয়া পড়ছে, সেটার কারণেই হয়তো আপনি যেটা বললেন, মানে এই আন্দোলনটা শুরু হয়ে গেছে যে এই সরকার আমরা চাই না। এই সরকার বলতে টোটালি ওরা বলছিল টোটাল ইসলামী প্রজাতন্ত্র যেই সিস্টেমটা দেশটা চলছে, এই সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনটা হচ্ছে। ওরা সোজা বলছে মোল্লাতন্ত্রের উৎখাত চায়, মোল্লাতন্ত্র। মোল্লাতন্ত্র মানে ওই জায়গায় এই যে ইসলামের নাম দিয়ে কোনো শাসন কার্য কোনো মোল্লা আর থাকতো না, কোনো মোল্লাতন্ত্র। একটা কথা বলে দিই আজকে আপনারে, একসময় হিটলার ইহুদি 60,000 ইহুদি না 60 লাখ ইহুদি মারছিল না গ্যাস চেম্বারে বইরা, সময় খুবই সন্নিকটে যে এইরকম যুদ্ধ পাইবে, অনেক অনেক যুদ্ধ আছে। ওগুলো তো অতীত, আমরা বর্তমানে তো আর যুদ্ধ ওখানে কি আছে? এই যে বাকি বাকি ধর্মগ্রন্থের কোথাও কি শান্তির কথা পান নাই? আছে তো, কিন্তু আমাদের এই একটা মাত্র ধর্ম যেটাতে কোনো শান্তির কথা নাই, খালি মারো কাটো। অতীতের ধর্মগ্রন্থের যুদ্ধগুলো না না, আপনি বলেন যে আমাদের ধর্মে আমরা হুজুরদের থেকে শুনছি, আমাদের ধর্মে লেখা আছে এটা কিয়ামতের আগ পর্যন্ত ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ চলবে। আরে বাপ রে বাপ, এটা কোন জাতের কথা? যুদ্ধবাজ একটা জাতি তৈরি করে দিচ্ছেন আপনারা, শান্তির কথা নাই। শান্তিতে থাকেন, সবাই শান্তিতে, যে তার যার ধর্ম পালন করবে, শান্তিতে থাকেন না ভাই। এই যে আমরা ইউরোপ আমেরিকাতে মসজিদ গির্জা এক জায়গায় আছে না, আমি আপনাকে এইখান থেকে দেখাইতে পারবো যে নিচতলায় গির্জা, উপরের তলায় মসজিদ, পাশাপাশি মসজিদ এবং গির্জা আছে। এখানে তো কোনো সংঘর্ষ হয় না, কেউ কারো গাইলেও দেয় না, যার যার ধর্ম শেষে পালন করে যাচ্ছে। ওটা হচ্ছে ইউরোপের কালচার, এখনকার আধুনিক যুগের কালচার আর কি। অতীতে ওরাও যুদ্ধবাদ ছিল না না, তাহলে আপনারা কালচার, আপনার আধুনিক যুগে যখন শিক্ষা সংস্কৃতি সবকিছু উন্নত হইতেছে, তাহলে আপনাকে সেইভাবে উন্নত হয়ে আসতে হবে। উন্নত হয়ে আসতে হবে কিনা? না, আপনি উন্নত হবেন না, আপনি সেই মান্দাত্তার আমলের সেই মানে আদিম যুগের আইনে আপনি এখনো চলবেন, যে আইনের কোনো ধারা উপধারা নাই, তো পুরোই যুদ্ধবাজ। এখন আপনার যে ডোনাল্ড ট্রাম্পের কথা যেটা, ওইটাই বললাম যে একটা গ্রিনল্যান্ড চায়,
হে দেখেন ইয়ে কেন নিল, কি বলে আপনারা যে মাদুরোকে ধরে নিয়ে গেল কেন, এর দরকার ছিল ভাই পেট্রোল। ভেনিজুয়েলাতে যে পেট্রোল আছে সারা পৃথিবী 40 বছর এই পেট্রোল খরচ করলো শেষ হবে না। এবং ডোনাল্ড ট্রাম্পের যে থিওরি সেটা হচ্ছে যে আপনার যে এভি মানে আপনার যে সোলার প্ল্যান্ট যেটা আছে সারা পৃথিবী এখন এই যে জ্বালাও পোড়াও মানে তেল জ্বালাও গ্যাস জ্বালাও হচ্ছে সোলার প্ল্যান্টে যাইতেছে। তার কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে ওই তেল জ্বালাইলে, পেট্রোল গ্যাস এগুলো জ্বালালে পরিবেশের ক্ষতি, ওই যে বলে যে ডুবে যাবে নিচু অঞ্চল, অনেক বন্যা হবে, সোলার প্ল্যান্ট। ডোনাল্ড ট্রাম্পের কথা জান না 20-30 বছর যাবৎ আমি আস্তে আস্তে উন্নয়ন করব, সোলার প্ল্যান্ট একদিন এই অবস্থায় আইব, এই চিন্তার দরকার আমি এখন করুম। ডুবে গেলে তোমরা ডুবে যাও, আমেরিকা ডুবে যাক, কোনো সমস্যা, আমি গ্রিনল্যান্ডে যাই উঠবো, প্রয়োজনে রাশিয়ার সাইবেরিয়া ডুবে উঠবো, এখানে বরফ আছে এইখানে যাই উঠবো। তো হের টেকনিক হচ্ছে ওইটা, হে নিজের দেশের স্বার্থে। এখানে কিন্তু ব্যবসা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিয়ে এসে কি ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যবসা করতেছে না, হে নির্বাচনের আগে বলছিল যে আমাকে টাকা দাও, তোমাদের টাকা দিয়ে আমরা যদি জিতে আসতে পারি আমরা রিটার্ন দিব। তো রিটার্ন দিব কেমনে? এই যে বড় বড় তেল কোম্পানিগুলো কিন্তু তারা ইনভেস্ট করছিল, তাদেরকে এখন রিটার্ন দিচ্ছে। মানে এখন সে ডাকাতি করবে, ডাকাতি করে এনে তার জনগণকে বলবে আমি ডাকাতি করে আনছি, এই নাও তোমরা, তোমাদের কথা, আমি যে কথা দিছি কথা রাখছি, তোমরা আবার আমাকে ভোট দাও। না, আবার তো এটা আর হবে না যে আমি ডাকাতি করি চুরি করি মারি, আমি তোমাদের জনগণের জন্য আনছি। এইটাই আমাকে ইতিহাসে নাম লেখা রাখবে, যে ইতিহাসে তারা ডাকাত বলেন চোর বলেন, কিন্তু অনেক মানুষের মনে আমেরিকার এইটাই রাখবে যে আমরা যে ওদেরকে সভ্য জাতি বলি, এটা আসলে কি সভ্যতাটা কি ওদের কি, এটা কি মেকি নাকি না অরিজিনাল? আমরা বলতে আপনি কাদেরকে বুঝাচ্ছেন? আমি বলি, আপনি বলেন, আমার মতো কোটি কোটি মানুষ বলে। হ্যাঁ আমি বলি, আপনি বলেন। আমরা যেটা সভ্য জাতি বলে আমার হিসাবে ঠিক আছে, জাতি হিসাবে ও সভ্য। আর ডোনাল্ড ট্রাম্প এজ এ ম্যান আমি বলবো সভ্য। ওর মধ্যে ন্যাশনালিজম আছে, জাতীয়তাবোধটা আছে। সে তার জাতি তার দেশের কথা চিন্তা করতে, আমি আমার দেশের চিন্তা করুম, তুমি আমার মারতে হবে তোমার চোখ সহ খুলে লোম, আমার দরকার আমি সব লোম তোমার থেকে, আমার প্রয়োজন আমি সব নিব। তোমার কাছে প্রশ্নে আমার জন্য আমার দেশের জন্য আমি সব করব, যত বড় রিস্ক নেওয়া দরকার হয়। হ্যাঁ তোমার কাছে তেল আছে গ্যাস আছে, তুমি আমার কাছে বেচতা না, শেয়ারামি করো, তুমি আমার লগে বেচো, আমি পয়সা দিই তোমারে, পয়সা তো আমি দিতেছি, পয়সা না দেবো তো কইনি, পয়সা দিচ্ছি তো। গোটা মিডল ইস্টের তেল বেচে না ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেখানে কোনো গন্ডগোল নাই কেন? না বেশি উপায় আছে। এখন তো সৌদি আরবের সাথে পেট্রো ডলারের চুক্তি নাই, ওটা এই নতুন যে ইয়ে আসছে প্রিন্স, একটু গুগল করলে পাবেন একমাত্র দেশ ইউএস এর পরে একমাত্র দেশ সৌদি আরব যারা নিজেরাই ডলার ছাপাইতে পারে, অনুমোদন আছে। কি জাতের ব্যবসা আছে এখানে? মূল কাহিনী কি জানেন? যে আমি যেটা বললাম, দেশের স্বার্থে জাতীয়তার স্বার্থে ডোনাল্ড ট্রাম্প সুপারম্যান। এরকম একজন আছে, আর একটা ফ্রান্সের, আপনি বলি এটা ফ্রান্সের এক মহিলা, ওরাও খুব ন্যাশনালিস্ট, কি জানি নাম এই মহিলার নামটা ভুলে গেলাম। বারবার হের ফাদারও ইলেকশন করে, এমন ফ্রান্সের 2 বার হয় ইলেকশন, জাতীয় ইলেকশন। তাইটাই অবস্থা, প্রথম দফায় তারা জিতা যায়, সেকেন্ড দফায় আইসা ওরা 2-1% ভোটে হেরে যায়। কিন্তু মারি লোপেন মহিলার নাম, ওর বাপ ছিল একসময়, এখন মারি লোপেন ওর মেয়ে, চরম জাতীয়তাবাদ। হের কথা হচ্ছে যদি কখন আমি ক্ষমতায় আসতে পারি তাহলে বহিরাগত যারা মানে আমাদের মতো যারা আছে সব বাইর করে দেবো, এগুলোর দরকার নাই আমার দেশে। আমার দেশের লোক থাকবে,